এত বড় ছেলে, তার উপর তুমি একজন ডক্টর হয়ে নিজের শরীরের দিকে এত অমনোযোগী কেন? এখনো কি বকব মেরে খাওয়ানোর বয়স আছে তোমাকে? এক বাচ্চার বাপ হয়েও এমন খামখেয়ালিপনা করলে চলবে? ভাইয়া, দুপুর থেকে তো কিচ্ছু খাওনি, খাবার আনবো তোমার জন্য? এখন না, একটু পরে খাবো। পরে কখন খাবে? রাত বাজে 11টা, এখনো পরে? রাবেয়া, খাবার আন। কিভাবে খাওয়াতে হয় আমি দেখছি। রাবেয়া খাবার আনতে চায়। খাবার নিয়ে আসলে ইস্তিয়াকের কথা মতো রাবেয়া নিজ হাতে ভাইকে খাইয়ে দেয়। আতিয়া ইস্তিয়াকের কানে কিছু বলে। ইস্তিয়াক রুমের এক কোণে রাখা সোফার দিকে তাকায়। সেখানে গুটিসুটি মেরে বসে আছে রওনাক সিকদারের নববধূ সিরাত। আচ্ছা, রাত অনেক হয়েছে, সবাই এবার যার যার ঘরে যাও, ওদের এবার একা ছেড়ে দাও। ইস্তিয়াকের কথা মতো সবাই একে একে রুম ত্যাগ করে। যাওয়ার সময় মিথিলা সিরাতের কানে কানে কিছু কথা বলে যায়, যা শুনে সিরাত আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকায়। মিথিলা মুচকি হেসে নাবিলকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের দুই মাথায় দুজন। বিছানায় শুয়ে আছে রওনাক আর দূরে সোফায় বসে আছে সিরাত। রওনাক ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রওনাককে তার দিকে তাকাতে দেখতেই তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনাক। ভাবে বিয়ের আসরের কথা যখন বলা হলো, তাদের নিখা সম্পন্ন হয়েছে। তার দুনিয়া দুলে উঠল যেন। চোখের সামনে ভেসে উঠল জীবনের সব সুখ দুঃখ মিশ্রিত এক অতীত। এক নারীর উচ্ছ্বাসিত হাসি, একটা বাচ্চার কান্না, এরপর সেই বিষাক্ত দিনটি, এক হাতে সন্তান বড় করার সময়গুলো, এরপরে নববিবাহিত স্ত্রীর মুখখানি। তারপরে চারিদিকে নেমে আসে ঘোর অন্ধকার, আর জ্ঞান ফিরতেই চোখের সামনে ভেসে ওঠে বর্তমানের চিত্র, আপন মানুষগুলো। রওনাককে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে সিরাত আরেকটু ঢেকে ঢুকে বসে। রওনাক ইশারায় তাকে কাছে ডাকে। সে বাধ্য স্ত্রীর ন্যায় এগিয়ে যায় স্বামীর নিকট। রওনাক তাকে তার পাশে বিছানায় বসতে বলে। সিরাত একটু দোমনা করে বসে বিছানার এক কোণে। রওনাক তার উদ্দেশ্যে বলে, ঘুমটা তুলেছ কেন? কি করব, আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, এরপর এত হুড়োহুড়িতে ঘুমটা থাকে। আর বিয়ে হতে না হতে স্বামীর কথার অবাধ্য হচ্ছ? পরে তাহলে কি করবা তা আল্লাহ জানে। সিরাত মাথা নিচু করে বলে, আমি মোটেও আবদ্ধ হইনি, তখন পরিস্থিতিটাই এমন ছিল। যাও, আবার ঘুমটা দিয়ে এসে বসো। আবার? এখন আবার কেন? কাচুমাচু ভঙ্গিতে বলে সে। একটা কথা দুইবার বলাটা আমার পছন্দ না, মিশকাত। যা বলেছে তাই করো। আজ অনেক বছর পর রওনাক তার সামনে তার নাম ধরে ডেকেছে। তাও এমন নাম যে নামে পরিবারের কেউ ডাকে না। যখন সে ছোট ছিল, তারা এক বাড়িতে ছিল, তখন তাকে এই নামেই ডাকতো রওনাক। এরপর সে পড়াশোনার জন্য ঢাকায় চলে যায়। তারপর ভালোবেসে বিয়ে করলো নাবিলের মাকে। বাড়িতে এ নিয়ে ঝামেলা হলো। বড় মা বড় বাবা বাড়ির কেউই রাজি ছিল না, কারণ তখন রওনাকের বয়স খুবই কম ছিল। তারপর থেকে সে তার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই থাকতে শুরু করে। বছর ঘুরতেই নাবিলের জন্ম হয়। বাড়িতে নাতির মুখ দেখে অল্প অল্প মেনে নিলেও এরপর আর 2-4 দিনের বেশি কখনোই তাকে বাড়িতে দেখা যায়নি। এ নিয়ে বড় মায়ের খুবই দুঃখ। একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যায়। বাড়ির সাথে তার দূরত্ব আরও বেড়ে যায়। এরপর নাবিলের মায়ের সাথে হলো ডিভোর্স। সে আরও দূরে চলে যায়। তারা তার ছেলেকে নিয়ে তৈরি করে নেয় আলাদা এক পৃথিবী, যেখানে কারো প্রবেশ ছিল নিষেধ। সিরাত সোফার ওপরে পড়ে থাকা ঘোমটাটা মাথায় দেয়, এগিয়ে যায় বিছানার কাছে। এক কোণে মাথা নিচু করে বসে। এবার রওনাক উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে। 2 হাতে আলতো করে ঘোমটা তোলে। 2 হাতের মাঝে মুখটি তোলে। নিজের মুখটা এগিয়ে নেয় সিরাতের দিকে। রুক্ষ অধৈর্যগোল ছোঁয়ায় তার কপালের আবেশে। সিরাত চোখ বুঝে নেয়। তার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। অধরের স্পর্শের স্থায়িত্ব থেকে প্রায় 30 সেকেন্ড। এরপর আস্তে করে সরে আসে। দুজনের মাঝে চলে বেশ কিছু সময় নীরবতা। নীরবতা ভেঙে বলে, আমারও আমার ছেলের এই ভাঙাচোরা জীবনে স্বাগতম। আশা করি বাকি জীবনটা তোমার আমাদের সাথে ভালোই কাটবে, আর তা নিশ্চিত করবো আমি। দোয়ায় রাখবে যেন আমি তোমাকে আর নাবিলকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারি। কোনো অপূর্ণতা যেন তোমাদের ছুঁতে না পারে। আপনি সব অপূর্ণতা ঘোচাতে পারলেও একটা অপূর্ণতা কখনোই ঘোচাতে পারবেন না। সেটা আল্লাহ প্রদত্ত। আমি সাধারণ মানুষ, তার তো অপূর্ণতা আমি কখনোই ঘোচাতে পারবো না। যদি আল্লাহ কখনো না চায়, তবে এর বাইরে আমার সাধ্যের মাঝে যা আছে সবটা দেব তোমাদের। সিরাত কিছুই বলে না। আবারও নীরবতা তাদের মাঝে। রওনাক বিছানা থেকে নেমে আলমারির কাছে যায়। সেখানে থেকে একটা প্যাকেট বের করে আনে, এনে সিরাতের হাতে দেয়। কি এতে? খুলে দেখো।
সিরাত প্যাকেটটা খুলে দেখে তার ভিতরে একটা সবুজের ওপর পিতল কালারের হালকা ডিজাইনের একটা শাড়ি, 2টা গয়নার বাক্স, একটা বড় ও একটা ছোট। রওনাক বড় বাক্সটা হাতে নেয়, সেটি খুলে সিরাতের সামনে ধরে। এই গয়নাগুলো কাল অনুষ্ঠানে এই শাড়ির সাথে পরবে। সিরাত মাথা নেড়ে সাই জানায়। এরপর রওনাক ছোট বাক্সটা খুলে তার ভিতরে থাকে একটা আংটি, সে আংটিটা বের করে। হাত বাড়াও। সিরাত বাধ্য মেয়ের ন্যায় হাতটা এগিয়ে দেয়। রওনাক আলতো করে সেটা তার হাতে পরিয়ে দেয়। এবার তার পাশে এসে বসে। এবার কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, না বুঝলে জিজ্ঞেস করবে, না বুঝে মাথা নাড়বে না। আচ্ছা বলুন। আমাদের বিয়েটার 5টা স্বাভাবিক বিয়ের মতো নয়, সেটা তুমি আমি দুজনেই জানি। বিয়ের আগেও যেমন কিছু জটিলতা ছিল, বিয়ের পরেও থাকবে। আমাদের বয়সের তফাৎটা অনেক। এটা তোমার জন্য প্রথম বিয়ে হলে আমার জন্য নয়। আমার একজন সন্তান আছে। একজন বিবাহিত বাচ্চার সমেত এক পুরুষকে মেনে নেওয়া একজন কুমারী মেয়ের পক্ষে খুব একটা সহজ নয়। তবে ভাগ্যের পরিহাসে আমরা এক হয়ে গেছি। আমি আশা করব তুমি তোমার স্বামীর সন্তানকে নিজের সন্তানের মতোই দেখবে। আমার পৃথিবী বলতে আমার নাবিল, ওর চোখের এক ফোঁটা পানি আমার অন্তরকে জ্বালিয়ে দেয়। এত বছরও কখনো ওর মায়ের কাছে যাওয়া তো দূর, তার জন্য এক ফোঁটা চোখের পানিও আসেনি, কারণ সে কখনো তার মায়ের অভাব অনুভব করেনি। তার দুনিয়াও তার বাবা, তাই কখনো এমন কোনো আচরণ করো না যেন তার মায়ের অভাব অনুভব হয়। এমন পরিস্থিতি কখনো তৈরি করো না যেন তার মনে হয় তার বাবা তার নেই। আমি বলবো না তুমি ওর মা হয়ে যাও, তার মায়ের দরকার নেই, সে মা ছাড়ে থাকতে শিখে আছে। তবে তার বন্ধু হও, তার আপনজন হও, যেন আমার অনুপস্থিতিতে তোমাকে সম্বল হিসেবে পায়। আশা করি আমার সন্তানের জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। জি, নাহিদ আমার আপনজন, আমার পরিবারেরই সন্তান, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার দিক থেকে কোনো কমতি আমি রাখবো না। এবার এসে নিজের দিকটা ক্লিয়ার করি। আমাদের বিয়েটা যেমন জটিল, সম্পর্কটাও জটিল। স্বাভাবিক হতে সময় লাগবে, কখনো হবে কি না জানি না। তবে আমি আমার দিক থেকে সম্পূর্ণরূপে একজন স্বামীর সকল দায়িত্ব পালন করব। এমন ভাঙাচোরা বিয়ে হয়েছে বলে তোমাকে কখনোই তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। আমার উপরে শতভাগ অধিকার তোমার আছে, যা মুখে বলে পাবে না তা আদায় করে নেবে। আমি সেই সম্পূর্ণ অধিকার আজ তোমাকে দিলাম। যদি আমার দিক থেকে কখনো ভুল হয়, কোনো কমতি থাকে, সেটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবে, ভুলগুলো বুঝিয়ে দেবে। বয়সের দোহাই দিয়ে কখনো ভুলকে রেহাই দেবে না। আমি মানুষ, ভুল আমার হবে স্বাভাবিক। তবে কখনো মতের মিল না হলে বা কোনো বিষয়ে আমার প্রতি সন্দেহ তৈরি হলে তা নিয়ে ঝগড়া না করে যাচাই বাছাই করে নেবে। কেননা সন্দেহ খুব খারাপ জিনিস। কখনো আমার এবং তোমার মাঝে তৃতীয় ব্যক্তি আসার সুযোগ দেবে না। তাদের কথা কখনো এক বাক্যে বিশ্বাস করবে না। একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে একজন তৃতীয় ব্যক্তি আর সন্দেহ যথেষ্ট। আশা করি আমার প্রতিটা কথা তুমি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই থাক। এবার তোমার কিছু বলা থাকলে বলতে পারো। আমি কি এ বাড়িতেই থাকবো? কেন, আমি কি এখানে থাকি? না। তাহলে তুমি আমার বউ হয়ে এখানে কেন থাকবে? তোমার সংসার যেখানে, তুমি সেখানে থাকবে। কিন্তু সামনে তো পরীক্ষা। সে চাইলে তুমি পরীক্ষা পর্যন্ত থাকতেই পারো। পরীক্ষার পর ঢাকায় যেতে হবে। আচ্ছা, থাকবে নাকি যাবে? একটু ভেবে দেখি। ভাবো তুমি, 2 দিন আছে, এখনো ভেবে আমাকে জানাও। আচ্ছা যাও, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কোথায় ঘুমাবো? একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলে। তুমি কি কোনোভাবে বাংলা সিনেমা রিক্রিয়েট করতে চাচ্ছ? সে ভাবনা ভুলেও মনে এলো না। বেছানা আছে, তোমার স্বামীর একটা ফাঁকা বুক আছে। এবার তুমি চুজ করো কোথায় ঘুমাবে। রৌনকের কথায় সে লজ্জা পেয়ে যায়। ধীরে ধীরে করে আসে তার পাশে, ধীরে ধীরে তার পাশ থেকে সরে আসে। এরপর বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ে। রৌনক উঠে লাইটটা অফ করতেই সিরাত লাফ দিয়ে উঠে বসে। লাইট অফ কেন করছেন? মাথায় যত বদ চিন্তা এসেছে সব ছেড়ে ফেলে শুয়ে পড়ো। কাল ভোরে উঠতে হবে। দেরি করে উঠলে যা হয়নি তা সবাই ভেবে লজ্জাটা তোমাকে দেবে। সিরাত লজ্জায় লাল হয়ে যায়, গাল দুটো যেন গরম হয়ে উঠেছে। সে চুপ করে আবারও শুয়ে পড়ে। রৌনক গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার যে তোমার সাহায্যের ভীষণের প্রয়োজন খোদা। আমি যে বড়ই দুর্বল, তুমি আমাকে সাহায্য করো। ডুবদাই অতীতে। ঢাকা থেকে রাজশাহী আসার আগের দিন রাতের কথা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় যায়, তখনই তার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ভেসে আসে তার মেজো চাচি সায়রা বেগমের গলা। আসসালামু আলাইকুম রওনা।
ওয়ালাইকুম আসসালাম চাচি, কেমন আছেন? হঠাৎ ফোন দিলেন, কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে কিছু কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। তুমি কি ব্যস্ত? না, ফ্রি আছে, আপনি বলুন। কথাগুলো সিরাতকে নিয়ে। সায়রার মুখে সিরাতের নাম শুনে সে একটু নড়ে চড়ে বসে। বলুন চাচি। তুমি বিয়ের পরই ওকে ঢাকায় নিয়ে যাবে। কিন্তু চাচি, ওর তো সামনে পরীক্ষা। তবুও নিয়ে যাবে। এখানে থেকে তেমন পড়ে না, ক্লাসে যায় না। ওখানে থাকলে তুমি দেখাশুনো রাখতে পারবে। তা বুঝলাম, কিন্তু ও যদি যেতে না চায়? তুমি জোর করে নিয়ে যাবে, কারণ আমি চাই না ও আমার সামনে থাকুক। ও থাকলেই আমার অপরাধবোধ তীব্র হয়। তুমি জানো আমি মানসিকভাবে অসুস্থ, যাকে বলে পাগল। এই ঠিক তো, এই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলি, তাই সবসময় দূরত্ব বজায় রেখে চলি, যেন কষ্ট কম পায়। তাই ও যত দূরে থাকবে আমার থেকে তত ভালো থাকবে। ওকে আমি ছোট থেকে অবহেলাই করেছি, রাগ ক্ষোভ সব ওর উপরেই দেখিয়েছি। বাড়ির অন্যদের সাথে রাগারাগি করলে তারা যতটা কষ্ট না পায় তার থেকে মেয়েটা বেশি কষ্ট পায়। তাই আমি চাই না ও আর আমার থেকে কষ্ট পাক। তাই তো আমি ওকে দ্রুত বিয়ে দিয়ে সরাতে চেয়েছি, না হলে আমার এই সমস্যা ওকে যন্ত্রণায় শেষ করে দিবে। তাই তুমি দয়া করে ওকে নিয়ে যাবে। ও যেতে না চাইলেও জোর করে নিয়ে যাবে। রৌনক চাচির কথায় অবাক হয়ে যায়। তার চাচি যে কথা বলতে পারে তার ধারণার বাইরে। সে এ কারণে ওর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। সবাই কত খারাপই না ভাবলো। সায়রা আবার বলে, আর একটা অনুরোধ, তুমি ওকে আগলে রেখো সব সময়, যেমন নাহিলকে রাখো সেভাবে। আমি তো মা হয়ে পারিনি, তুমি একটু রেখো। ওর যেন নিজের জীবনটা অর্থহীন মনে না হয়। সবটুকু সুখ তুমি ওকে দিও। এটা একজন মা হয়ে তোমার কাছে আমার একটা আবদার, অনুরোধ বলতে পারো। রাখবে তো? রাখবো, আমার সবটুকু দিয়ে আপনার মেয়েকে ভালো রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। আর হ্যাঁ, এগুলো কাউকে বলবে না। সায়রা কল কেটে দেয়। রৌনক মনে মনে প্রতিজ্ঞা করে সে একজন মা হয়ে মেয়ের হয়ে অনুরোধ করছে। সে তা আদেশ মনে করে পালন করবে, এক ফোঁটা কমতি রাখবে না। বর্তমান সায়রা বেগম বিছানার এক কর্নারে হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে। দু চোখের কর্নিশ বয়ে ধারা নামছে। চোখের সামনে ভাসছে বড় মেয়ে সিরাতের বিয়ের দৃশ্য। কবুল বলার আগের মুহূর্তে মেয়েটা তাকে ছলছল চোখে খুঁজেছে, একটা ভরসার হাত খুঁজেছে। সে দেখেও এগিয়ে যায়নি, মেয়েটার কাঁধে মায়ের ভরসার হাতটাও রাখেনি। কেন যাবে সে? সে তো ভালো মা না। এই হাতটার মালিক হওয়ার অধিকার তার নেই, সেটা কেবল রুবিনা আর আতিয়ার কাছে আছে। তাই তো এগোয়নি সে। সে জানে এতে মেয়েটা কষ্ট হয়েছে, ভেবেছে হয়তো আজকের দিনে তার মা তার পাশে থাকবে। কিন্তু সে মেয়েটার সব আশা ভেঙে দিয়ে সেখানেই স্থির ছিল। সূর্যের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে নেয় রৌনক। ধীরে ধীরে চোখ মেলে তাকায়, এরপর বোঝার চেষ্টা করে নিজের অবস্থান। ঘুমের রেশ কাটতেই বুঝতে পারে সে বারান্দায় পাতা চেয়ারে বসে আছে। কাল অনেক রাত অবধি নিজের মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে কখন যে এখানে বসেছে আর কখনই বা ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। এক ঘুমে সকাল, আড়মোড়া ভেঙে রুমে প্রবেশ করে। সর্বপ্রথম চোখ যায় বিছানার দিকে। কালকের পরা বিয়ের শাড়ি গয়না এখনো মেয়েটার শরীরে জড়ানো, খুলেও নি। ঘুমিয়েছে কিভাবে এটাই তার বুঝে আসে না। ঘুমানোর ফলে একটু এলোমেলো হয়ে আছে শরীরের পোশাক। সে পায়ের কাছে দলা হয়ে থাকা চাদরটা তুলে দেয় শরীরে। এরপর সে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। একেবারে শাওয়ার নিয়ে বের হয় সে। কাল অত ধকলের পর শরীর ম্যাচ ম্যাচ করছিল তার। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়, যাওয়ার আগে দরজাটা টেনে দিয়ে যায়। বাইরে আলো ফুটেছে, হালকা শীতের আমেজ চারিদিকে। পাতলা একটা হুডি জড়িয়েছে শরীরে। সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়ে খবরের কাগজ হাতে বাবাকে, আর তার বিপরীতে বসা চাচা, যে কালই তার শ্বশুরে রূপান্তরিত হয়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে, হয়তো চাচি রাবিয়া অথবা মিথিলা, কারণ এত সকালে এরা ছাড়া বাড়ির কোনো মেয়ে ওঠে না। নিচে নেমে বাবার উদ্দেশ্যে সালাম দেয়। শরীর কেমন এখন তোমার? আলহামদুলিল্লাহ, ভালো বাবা। কোথাও কি বের হচ্ছ? জি চাচা, একটু হাঁটতে বের হব। বাড়ির ভেতর কেমন দম বন্ধ লাগছে। চাচা কি? সে তোমার শ্বশুর হয়, এখন আব্বু বলবে। রৌনক তার কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তার মুখ দেখে আরাফাত শিকদার তা আন্দাজ করে নেয়। সে বললেন, থাক ভাইজান, অভ্যাস নেই তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
আজমল শিকদার একবার রওনাফের দিকে তাকায়, তবে কিছু বলে না। রওনাফ তার বাবার থেকে বিদায় নিয়ে সদর দরজা পার করে, তখনই পিছন থেকে ডেকে ওঠে। তার ছোট চাচা, সাথে আছে রাইহান। দুজন তার দিকে এগিয়ে আসছে, কাছাকাছি এসে বলে, একা একা চলে যাচ্ছিস কেন? আমাকে একটা কল দিতে তো, আমি চলে আসতাম। কাকাই, আসলে কাল তো সবে অনেক রাত করে ঘুমিয়েছে, তাই আর ডাকিনি। যাবে তোমরা? না গেলে তোকে দাঁড় করালাম কেন? চল। রাইহান, ইশতিয়াক, রওনাফ তাদের এলাকার সুনসান রাস্তা ধরে হেঁটে চলছে। রাস্তায় লোকজন নেই বললেই চলে। নীরবতা ভেঙে ইশতিয়াক বলে, শরীর কেমন তোর? এই তো ভালোই। তা তুই নতুন বর, এত সকালে উঠছিস কেন? তোর তো বউ নিয়ে 10টা পর্যন্ত শুয়ে থাকলেও কেউ কিছু বলতো না। রওনাফ ঘাড় ঘুরিয়ে কটমুটিয়ে চায় তার দিকে। রাইহান তা তোয়াক্কা না করে বলে, প্রায় চোখ রাঙাচ্ছিস কাকে? ভয় পাই আমি তোকে? যা সত্যি তাই বলছি। তুই কেন উঠবি এখন? বাড়ি বউ রেখে কেন রাস্তায় করবি? রওনাফ দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহর বস্তায় চুপ করো, নাহলে তোর মুখ আজীবনের জন্য বন্ধ করে দেব। সাথে কাকা আছে, একটু বুঝে শুনে কথা বল। ইশতিয়াক আর তার সম্পর্ক যতই বন্ধুত্বের মতো হোক, সম্পর্কে তারা চাচা ভাতিজা। সে সম্পর্কের সম্মান সে সর্বদা বজায় রেখে চলে। ইশতিয়াক ভাতিজার অবস্থা থেকে বলে, থাক বাচ্চা, লজ্জা পাস না, আমি কিছু শুনিনি। তোরা কথা বল, আমি কান বন্ধ করে রাখতেছি। রওনা বিরক্ত হয়ে তাদের রেখে আগে আগে হাঁটা শুরু করে। এদের সাথে থাকলে তার ইজ্জতের দফারফা হয়ে যাবে। ইশতিয়াক রায়হানের দিকে তাকিয়ে বলে, ভাতিজা লজ্জা পেয়েছে। ইশতিয়াক রওনাফের উদ্দেশ্যে জোর করে বলে, ভাতিজা, আজ কিন্তু সকালের নাস্তা আলামের দোকানের খিচুড়ি দিয়ে করব। রওনা মাথা ঘুরিয়ে বলে, ক্যাশ নাই, খাওয়ার হলো নিজের টাকায় খাও। মিথ্যা বলবি না হতচ্ছাড়া। তুই তোর বিয়ের টিপ দিবি আজ আমাদের। আজ খিচুড়ি না খেয়ে আমার বাড়ি যাব না। দাঁড়া, রহিম আর মাশরাফিকেও ফোন দিয়ে রাখছি। কষ্ট করে বিয়ে করলাম আমি, এখন ট্রিটও আমিই দিব? এ তো রীতিমতো দুর্নীতি হয়ে গেল। যে নিতেই হোক, আমরা খিচুড়ি না খেয়ে আজ বাড়ি যাব না। যাইস না, থাক তোরা, আমি যাই। বাড়ি গিয়ে কিন্তু টিকতে পারবি না তুই। ভালোই ভালোই বলছি খিচুড়িটা খাওয়াইতে, আমরা চুপ থাকবো। নিজের ইজ্জত রাখতে চাইলে আমাদের কথা মেনে নে। চাচা সম্পর্কের খাতিরে চুপ থাকলেও আমাকে কিন্তু চুপ করাতে পারবি না। ভিখারির দল, সবসময় অন্যের টাকে খাওয়ার ধান্দা। চল, তোদের কাঙ্গাল ভোজ করাবো আজ। ইশতিয়াক রামিম ও মাশরাফিকেও কল করে আসতে বলে। তারা আলমের হোটেলে পৌঁছানোর বেশ কিছু সময় পর তারা এসে হাজির হয়। সবাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ির রাস্তা ধরে। অন্যদিকে সিরাতের ঘুম ভাঙে মাহিরা মিথিলার ডাকে। সারা জ্বর বাঁধিছে, তাই সে আজ বিছানায়। এ বড় যা, আর কত ঘুমাবে? এবার ওঠো, বাড়ির বউ এত বেলা অবধি ঘুমায় না। ও ভাবি, ওঠো। সিরাত পিটপিট করে চোখ খুলে। চোখের একদম সামনে দুজনের মুখ দেখে হকচকিয়ে যায়। লাফ দিয়ে উঠে বসে, বুকে থুথু দিয়ে স্বাভাবিক হয়। ভাবি বোধ হয় আমাদের আশা করেনি। বড় যা ভাবছিল ঘুম থেকে উঠে বড় ভাইকে দেখবে। আহারে থাক, বড় ভাইকে বলবো যেন ঘুম ভাঙা পর্যন্ত বড় ভাই তোমার সামনেই থাকে। সকাল সকাল কি ডেট এক্সপায়ার কিছু কিছু খেয়ে এসেছো নাকি তোমরা? আমরা ডেটওয়ালা মাল খাই বস। এত খারাপ দিন আসেনি ডেট এক্সপায়ার খেতে যাব। ওঠো এখন, তোমার জামাই সেই ভোরে উঠে বেরিয়েছে আর তার বউ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হঠাৎ তার স্মরণে আসে সে এখন বিবাহিত, রওনাফ শিকদারের বউ। সে তার রুমে তার বিছানাতেই বসা। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জারা হানা দেয়। সেই রুক্ষ অধরের স্পর্শ এখনও তার তাজা মনে হচ্ছে। তার কথা বলা এখন তার কানে বেজে চলেছে। কাল কি তারা এক বিছানায় ঘুমিয়েছে? দেখো ননদি, বড় যা কেমন লজ্জা পাচ্ছে, গাল লাল হয়ে গেছে। তাই তো দেখছি, হয়তো বড় ভাইয়ার কথা মনে করেই ব্লাশ করছে। সিরাত একবার বিছানা থেকে নেমে দাঁড়ায়। এ বের হও তোমরা, কাল থেকে উল্টাপাল্টা বকে যাচ্ছ সব। বের হও তো। বুঝলাম তুমি বাড়ির বড় বউ, এই ঘরটা তোমার বরের। আমরা এসেছি বলে এভাবে বের করে দিবে? অসহায় মুখ করে বলে, ছোট ভাবি চলো আমরা যাই, যার বরের ঘর সেই থাকুক। যা বের হও নাটকবাজের দল, আমার জামাইয়ের ঘরে আমিই থাকবো। তারা বের হতেই সিরাত দরজা চাপিয়ে দেয়। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, ভালো করে পরখ করে নিজের পুরো শরীর, নিজের চেহারা। এখন সে শুধু শিকদার বাড়ির মেয়ে নয়, এ বাড়ির বউ, নাবিলের মা। সে একটা বিয়ের মাধ্যমে সব সম্পর্কগুলো আবার নতুন রূপ নিয়েছে। ভাবনার মাঝেই শরীর থেকে একটা গয়না খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে, শরীর থেকে শাড়িটা খুলে রাখে বিছানায়।
কাল মিথিলা ভাবি রেখে যাওয়া কাপড়গুলো থেকে একটা হালকা পাতলা 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে। তার বাথরুম দখল হয়ে গেছে। সেখানে বর্তমানে সারা ও মাহিরা আছে, আর সারা রুমে মাহিরার মা বাবাও আছে। রওনাকরা বাড়িতে প্রবেশ করে, তখন টেবিলে খাবার গোছানো হচ্ছে। রওনাক ঘরে প্রবেশ করতেই ছোট দুটো হাত ছুটে সে কোমর জড়িয়ে পেটে মুখ ঘষে দেয়। এটা আর কেউ নয়, তার প্রাণপ্রিয় ছেলে নাবিল। সে হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়। নাবিলের চোখে এখন কিছুটা ঘুমের রেশ। সে বাবার কাঁধে মুখ গুজে রাখে। ঘুম হয়নি বাবা? নাবিল দুদিকে মাথা নেড়ে বলে, না, এখনো ঘুম পাচ্ছে। তাহলে আর একটু ঘুমিয়ে নিতে। উঠেছো কেন? তুমি তো সকাল সকাল উঠতে বলতো। আজকের জন্য মাফ। চলো কিছু খেয়ে নেবে, এরপর আমরা দুজন ঘুম দেব। তার নিজের ঘুমও হয়নি। রৌনক ছেলেকে নিয়ে চেয়ার টেনে বসে, নিজ হাতে হালকা পাতলা কিছু খাওয়ায়। এরপর কোলে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঘরের দরজা চাপানো, দুবার নক করেও ভিতর থেকে সাড়া না পেয়ে ভেবে নেয় সে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ছেলেকে নিয়ে রুমে ঢুকে। ড্রেসিং টেবিলের ওপর গয়না ও খাটের ওপর শাড়ি দেখে তা সরিয়ে বিছানা ফাঁকা করে। দুজন শুয়ে পড়ে। নাবিল দু হাতে বাবাকে জাপটে ধরে। রওনাক কাত হয়ে শুয়ে ছেলের মাথা বুকে চেপে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে নজর পড়ে বিছানায়। সেখানে বাবা ছেলে একজন আর একজনের ওপর হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নেয়, কেননা এই ভিজা চুলে বাইরে গেলে তার বাড়ির বিচ্ছুগুলো তাকে জ্বালিয়ে খাবে। চুল শুকানো শেষে তা বেঁধে নেয় কাটার সাহায্যে। এরপর ওনাটা ঠিকঠাক করে দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে যখন নিচে নেমে দেখে তখন সবাই খেতে ব্যস্ত। সেও এক কোণে একটা ফাঁকা চেয়ার টেনে বসে পড়ে, রোজকার নিয়মে। পাশে বসা মাহিরা আর চোখে তার দিকে তাকায়। মিথিলা রাবিয়াও কম যায় না, তারাও ফাঁকে ফাঁকে খুঁটে খুঁটে দেখতে থাকে। কি হচ্ছে তারা সেটা ভালো করেই জানে। মাহিরা মেয়েটার বয়স কম হলে হবে কি, এখনকার মেয়েরা হালের আগেই পেকে যায়। তারও সেই দশা। আতিয়া এগিয়ে তার প্লেটে খাবার বেড়ে দেয়, নিচু হয়ে জিজ্ঞেস করে, ঘুম ভালো হয়েছে? সমস্যা হয়নি তো কোনো? সিরাত আস্তে করে বলে, না ছোট মা, কোনো সমস্যা হয়নি। তাদের মাঝে আর কোনো কথা হয় না। আতিয়া বেগম চিন্তায় ছিলেন ছেলে মেয়ে দুটোর এমন হুট করে বিয়ে হতে তাদের সংসার জীবনে কোনো সমস্যা না হয়। তিনি কিছুটা হলেও এখন নিশ্চিন্ত। কয়েকটা মাস যাক, এরপর মনের মাঝে থাকা সংশয়টা কেটে যাবে। মেয়েটার মা না হলেও মেয়ের মতোই ভালোবাসে তাকে, তাই তো এত চিন্তায় থাকে সে। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়। রয়ে যায় শুধু বাড়ির বড়রা। আজ বৌভাতের অনুষ্ঠান, সে নিয়ে আলোচনা। ইতিমধ্যে রান্নার লোক চলে এসেছে, ডেকোরেশনের কাজ চলছে, সে বিষয়ে চলছে তাদের কথোপকথন। সিরাত চলে যায় সারার কাছে। মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। একবার গিয়ে দেখা উচিত তার। সে যায় সারার রুমে, যেটা এতদিন তার ছিল। সারা বিছানায় কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছে। তার কাছেই আছে সাইডা, মেয়েকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াচ্ছে। সিরাত ভিতরে ঢুকে প্রথমে মাকে সালাম দেয়, এরপর সারার পাশে গিয়ে বসে। সাইরা বেগম একবার বড় মেয়ের দিকে তাকিয়ে খাবারের প্লেট নিয়ে চলে যায়। কি রে, বিয়ে তো খাওয়া শেষ হয়নি, এর মধ্যে তুই ফুস হয়ে গেছিস? জ্বরটা বাঁধালি কি করে? আরে আপু বলো না, কাল রাতে শীতের কাপড় ছাড়া বাইরে ছিলাম, তাই তো ঠান্ডা লেগে গেছে, জ্বর চলে আসছে। মানুষ মরে শীতে আর ভাজে, তুই মরছিস শীতে। থাক শুয়ে, আমরা সবাই মজা করবো আজ রাতে, ছাদে আড্ডা দেব। আমারে ছাড়া তোদের আনন্দ করতে বুকে লাগে না? আমি না তোর ছোট বোন? বুকে তো দূর চুলের আগাও লাগবে না। সিরাত তাকে মুখ ভেঙচি কেটে রুম থেকে বের হয়। এদিকে সবাই দুপুরের আয়োজনে ব্যস্ত, কারো যেন দম ফেলবার ফুরসত নেই। সিরাত সে হয়ে গেছে একা। ইয়াস ইনানটাও আজ তাকে পাত্তা দিচ্ছে না। সবাই বসে ভাবতে থাকে কোথায় সে নতুন বউ। নাটক সিনেমায় দেখেছে নতুন বউদের কত কদর। বউ দেখতে নাকি পাড়া প্রতিবেশী দূর দূরান্ত থেকে লোক এসে ভিড় করে, আর তাকে দেখতে একটা কাকপক্ষীও আসে না। তার জীবনে কোনো লাভ লস নেই। নাবিলের ঘুম ভাঙে 11টার দিকে। সে চোখ খুলে দেখে সে তার বাবার বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ধীরে ধীরে শরীরের উপর থেকে তার হাত সরিয়ে ধীর পায়ে বিছানা থেকে নামে, যেন বাবার ঘুম না ভেঙে যায়। এরপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সকালে ওই যে একটু খেয়েছিল, তারপরে আর পেটে কিছুই পড়েনি। খিদেতে পেট চুঁই করছে। নিচে এসে দেখে সবাই কাজে ব্যস্ত। কাকে বলবে খাবারের কথা, হঠাৎ নজরে আসে সোফায় বসে থাকা সিরাতকে। মুখে হাত দিয়ে কিছু ভেবে যাচ্ছে। সে এগিয়ে তার পাশ ঘেঁষে বসে। পাশে কারো অস্তিত্ব টের পেতেই পাশ ফিরে তাকায়, দেখে তার পাশে কালকে হওয়া ছেলেটা বসা। সে নাবিলকে চেপে ধরে দুই হাতে বলে, দেখছিস বাপ,
আমার কেউ পাত্তা দিচ্ছে না। কোথায় একটা মানুষ, আমি বসে আছি, কেউ একটু জিজ্ঞেস করবে কিছু, তাও না। সে তো আমাকেও দিচ্ছে না, খিদে পেয়েছে, এখন খাবারের কথা কাকে বলবো, সবাই কাজ করতে। কেন, আমাকে কি চোখে পড়ছে না? চল, তোর খাবারের ব্যবস্থা করি। নাবিল হাত ধরে নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। একটা প্লেট নিয়ে তাতে খাবার সাজিয়ে আবার ফিরে আসে সোফায়, কেননা ডাইনিংয়ে জিনিসপত্র ভর্তি। সিরাত খাবার মেখে তার মুখে তুলে দেয়। নাবিল আপন মনে খাবার খেতে ব্যস্ত। নাবিলের দিকে তাকায়, ভাবে এই ছেলেটা কত অল্প বয়সে মা হারা হয়েছে। তার তো তাও মা চোখের সামনে থাকে, বকে ঠিকই মাঝে মাঝে ভালোবাসে। আর নাবিল, সে তো তার মাকে বুঝ হওয়ার পরও দেখেইনি, তবুও এক বাবার কাছে দিব্যি হেসে খেলে দিন পার করছে। আর তা হবেই বা না কেন, রওনাব শিকদারের মতো বাবা পেয়েছে, কোনো দিকে কমতি রাখবে না, এইটাই স্বাভাবিক। রওনাব শিকদারের নিজের জীবনের ভুল অপূর্ণতায় ভরা থাকলেও তার নিজের মানুষগুলোর সুখের ব্যাপারে কখনো কমতি রাখে না। তাই তো ছেলেটা মা ছাড়াও এত সুখী। তুমি কি আমাদের সাথে ঢাকাল বসাতে যাবে? বলতে পারছি না, সামনে পরীক্ষা আমার, কি যে করব। তোমার পরীক্ষা? কই, আমি তো তোমাকে বই ধরতেও দেখি না। জানো, আমার পরীক্ষার সময় যদি আমি পড়াশোনা কম করি বা পড়তে না তাই, বাবা যে বকা দেয় তাতে না পড়লে কোনো উপায় থাকে না। তোর বাপ তোরে বকে? কই, আমি তো দেখি সারাদিন তোরে ছোট বাচ্চাদের মতো তো করে। সিরাতের কথায় নাবিল একটু লজ্জা পেল বোধ হয়, তাই তো প্রতিবাদ করে বলে ওঠে, ঢাকায় তোলো, তখন দেখবে বকে কি না। পরশুদিন বকেছি, তোমাদের সামনে বকে না, কিন্তু আমি কিছু ভুল করলে বকে বকে আবার আদলও দেয়। তোরই তো কপাল। আমার মারে দেখ দেখ সারাদিন ক্যাটক্যাট ক্যাটক্যাট করতেই থাকে। তাই তো বলছি, চলো আমাদের সাথে, ওইখানে কেউ বকবে না, শুধু তুমি যদি না পড়ো তাহলে বকা খাবে। তাই ভাবতেছি চলে যাব তোদের সাথে। অনেক মজা হবে জানো। আমি আর বাবা ছুটির দিন বেড়াতে যাই, বাসায় বসে পিকনিক করি। আর আমি, বাবা, লাইহান আঙ্কেল, আন্টি, আলো, বাবার বন্ধুরা আছে, কত মজা করি আমরা। আর কি কি করিস? উৎসাহের সাথে কথাটা বলে। আলো কত কিছু করি। বাবার যেদিন ছুটি থাকে ওই দিন আমি আর বাবা বাসায় মজার মজার খাবার বানাই, একসাথে ঘর পরিষ্কার করি, ভিডিও গেম খেলি। সিরাত অতি উৎসাহের সাথে মনোযোগ দিয়ে শুনছে বাবা ছেলের ছোট সংসারের গল্প। শুনে আর ভাবে রৌনক শিকদার আসলে বাবা হিসাবে বেস্ট। দুপুর হয়ে এসেছে। সিরাত আলমারি থেকে কাল রাতে পাওয়া উপহারের প্যাকেটটা বের করে। তাকে এখন তৈরি হতে হবে। লোকজন আসতে শুরু করেছে, বাবাদের ব্যবসায়ী বন্ধুরা ছাড়াও রৌনক ও তার নানু বাড়ির আত্মীয়রা যারা বিয়েতে আসতে পারেনি। রৌনক শিকদার, সে এখন বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ, শাড়ি পরার জন্য কোনো জায়গা পাচ্ছে না। রুমের মধ্যে আসতো অস্বস্তিকর একটা মানুষ, যার সামনে দাঁড়িয়ে দুনিয়ার সব জড়তা তার মাঝে এসে ভিড় করে। তাই সে ঠিক করে বেলকনি থেকে পড়বে। এটা পড়ছে বাড়ির ঠিক উল্টো দিকে, এদিকে লোকজন তেমন থাকে না, তাই যেই ভাবা সেই কাজ। সে শাড়ি নিয়ে ব্যালকনিতে পা বাড়াতেই পিছন থেকে ভেসে আসে ঘুম চালানো একটা কণ্ঠ। বেলকনিতে দাঁড়িয়ে সারা মানুষকে শরীর দেখিয়ে পাপ কামড়ার চেয়ে ঘরে বসে বরকে দেখিয়ে সব আদায় করাটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে, বাকিটা তোমার ইচ্ছা। এমন কথা শুনে তড়িৎ গতিতে ঘাড় ঘুরে চাইছে। হেডবোর্ডে হেলান দিয়ে রৌনক তার দিকে চেয়ে আছে। আপনি কখন উঠেছেন? যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচিন্তা করায় ব্যস্ত ছিল তখন। আমি মোটেও কুচিন্তা করছিলাম না। মিনমিন করে বলে, আমার তো মনে হয় তোমার মাথা ভর্তি কুচিন্তায় ঘোরে। যাই হোক, আমি ওয়াশরুমে যাচ্ছি, তাড়াতাড়ি শাড়িটা পরে নাও। ওয়াশরুমে কেন? ওয়াশরুমে মানুষ কি করতে চায়? আর সে কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে সিরাত নিজের মাথায় নিজে বাড়ি দিতে মন চায়, বিড়বিড় করে বলে, কেন রে? এই লোকের সামনে আসলে কি তুই বলদ হয়ে যাস? এই লোকের সামনে যখনই মুখ খুলিস, মুখ থেকে যত সব উল্টাপাল্টা কথা বলিস তুই। শাড়ি পরেও তৈরি হয়ে নেয়। অবশ্য শাড়িটা সে পরতে পারে না। ইউটিউব দেখে বহু কসরত করে কোনো মতে পরে শাড়িটা। গয়নার বাক্স খুলে তাতে থাকা একটা ছোট্ট নেকলেস, কানের দুল, চুড়ি পরে নেয়। চুলগুলো হাত খোপা করে রাখে। মুখে হালকা ক্রিম আর ঠোঁটে একটু লিপস্টিক। তার সাজ শেষ। বরাবরই সাজতে ভালোবাসে সে, কিন্তু কাল রাতে রৌনকের বলা কথাটা রাখতেই সে নিজের ইচ্ছাটা একপাশে সরিয়ে রেখেছে। দুজনের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি সম্পর্কটা ভালো থাকে তাতে ক্ষতি কি? বিয়েটা তো হয়ে গেছে, এখন আর মনে রেখে লাভ কি? ওয়াশরুমের দরজায় দাঁড়ানো রৌনক সিরাতের গতিবিধি লক্ষ্য করে চলেছে। সেদিকে মেয়ের খেয়ালই নেই, সে ভাবনার জগতে ডুবে আছে। কমপ্লিমেন্ট লাগলে আমাকে বলো, এভাবে তাকিয়ে থেকে নজর লাগানোর কি দরকার? হকচকিয়ে যায় সিরাত। এই লোকের জন্য কোনোদিন না জানি তার হার্ট অ্যাটাক হয়ে যায়, ভূতের মতো যেখানে সেখান থেকে উদয় হয়। তাকিয়েছিলাম, দেখছিলাম ঠিকঠাক লাগছে কিনা।
রওনাফ আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে নেয়। আয়নাতে সিরাতের পেছনে দাঁড়িয়ে চুল ঠিক করতে বলেন। হ্যাঁ, দেখছিলাম আমি। বাদ দাও, শাড়িটা আসলেই সুন্দর। কেনার সময় বুঝিনি শাড়িটা পরলে ঘরের ভিউ এত সুন্দর আসবে। কথা শেষ করে সে রুম থেকে বের হয়ে যায়। এদিকে রেখে যায় প্রশ্নের সাগরে ডুবে থাকা সিরাতকে। সিরাত তার কথার আগামাথা কিছুই বুঝল না। শাড়ির সাথে ঘরের ভিউয়ের সম্পর্ক কি? বসার ঘরে উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে সিঁড়ি বেয়ে নেমে আসা নববিবাহিত দম্পতি ও তাদের সন্তান। উপস্থিত সকলে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেই দৃশ্য। আজমল শিকদারের চোখের কোণে হয়তো এক ফোঁটা জল এসে জমা হয়েছে। আলগোছে তা আড়াল করে নেই। রওনাক তার স্ত্রী ও সন্তান নিয়ে নেমে আসলো সকলের মাঝে। আজমল শিকদার ও আরাফত শিকদার সকলের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাড়ির পিছনের দিকে খোলা জায়গায়। সেখানে আর্টিফিশিয়াল ফুল দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হলেও বউ ভাতের অনুষ্ঠান করেছে এলাহিভাবে। বাড়ির ছেলেরা নিজ হাতে খাবারের তদারকি করছে। তাদের সাথে আছে রওনাক নিজেও। আজ বহুদিন বাদে সে পরিবারের সাথে কোনো আনন্দে সামিল হয়েছে। খানিক পর পর সে তাকায় বাবার মুখের দিকে। তার মুখ যেন আজ অন্য দিনের তুলনায় একটু বেশি উজ্জ্বল লাগছে। মান অভিমানের জেরে এত বছর দূরেই থেকেছে, কিন্তু মাকে হারিয়ে এই শেষ বয়সে বাবার অবলম্বন হতে চায়। তার বাবার একান্ত আপন বলতে তারা দুই ভাই বোন ছাড়া আর কেই বা আছে। বাড়িতে যত লোকই থাকুক, একান্ত নিজের একটা মানুষ যদি না থাকে, খোঁজখবর না রাখার, তাহলে পর মানুষ আর কত করবে? তাদেরও তো স্ত্রী সন্তান আছে। সারা জীবন তো বাবা মাকে কষ্টই দিয়ে গেছে। এই বয়সে এসে না হয় সে একটু খুশির কারণ হোক। আজমল শিকদার ছেলেকে কাছে রেখে তার ব্যবসায়ী বন্ধুদের সাথে পরিচয় করে দেয়। পড়াশোনা ও কলেজ সূত্রে ঢাকাতে থাকার কারণে ব্যবসামে তার সাথে জড়িত কারোর সাথেই তার পরিচয় নেই। রৌনক বাবা, বৌমাকে তো দেখলাম না, দেখাবে না আমাদের পুত্রবধূকে? ডাকো, তাকে একটু পরিচিত হই। কিছু মনে করবেন না আঙ্কেল, আমি চাচ্ছি না এত পুরুষের ভিড়ে তাকে আনতে। আন্টি আছে তো, তার সাথে পরিচয় করিয়ে দেব। ভাই, যার বউ সে চায় না দেখা যায়, সেখানে আমি কি বলতে পারি? আপনারা বসুন, খাওয়া দাওয়া সেরে নিন, তারপর আড্ডা দেওয়া যাবে। এদিকে আতিয়া ও রাবিয়া সিরাতকে রওনাফের নানুবাড়ির লোকেদের সাথে পরিচয় করিয়ে দেয়। বড় মা বেঁচে থাকাকালীন সে বাড়ির গুটি কয়েক মানুষের সাথে চেনা জানা থাকলেও অধিকাংশ কেসে চেনে না। সিরাত এক গাদা মহিলাদের মধ্যে জড়সড় হয়ে বসে আছে। তার নিজেকে কেমন হাটের গরু মনে হচ্ছে, কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে বরাবরই মুখ চোরা মেয়ে, লোকজনের ভিড় এড়িয়ে চলে। আজ এভাবে এত মানুষের মাঝে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। রওনাকের মামা খালা অনেকেই এসেছে। অধিকাংশরা তার প্রশংসাও করেছে, অনেকে আবার তুলনা করেছে তার আগের স্ত্রীর সাথে। তার মধ্যে রণবের মেজ খালা একজন। তা বউ মানুষ গা ভরা গহনাগাটি পরে সেজেগুজে থাকবা, বিয়ের পরের দিন এত সাদামাটা সাজ মানায়? আসলে আন্টি, ভারী সাজগোজ পছন্দ না আমার। তুমি এখন বাড়ির বউ, কি সে জামাইয়ের শ্বশুরের মান থাকে সে কাজ করবা? বিয়ের পর মেয়েদের অপছন্দ থাকে, তোমার জামাইয়ের শ্বশুরের তো কম নেই। শিকদার বাড়ির বউ হয়ে যদি এরকম সাদামাটা থাকো, এতে কি জামাই শ্বশুরের মান সম্মান থাকে? কেন মামি, থাকলেই কি সব পরিয়ে বসিয়ে রাখতে হবে? গায়ে গয়না না থাকলে কি বউ লাগে? মুখটা আড়ালে রহিমার কানে কিছু বলে। এবার রহিমা সিরাতের উদ্দেশ্যে বলে, তা দেখি তোমার চুল কয়টা? সামনে দিয়ে তো দেখতে কম কমই লাগতেছে। সিরাত সহ উপস্থিত আতিয়া ও রাবেয়া দুজনেই বিরক্ত হয়। তবুও মুরব্বীদের সম্মানী ও বাড়ি ভর্তি লোকের কারণে কিছু বলতে পারছে না। কই দেখাও। আপা এখন থাক, পরে দেখবেন, বাড়িতে এত মানুষ। চুল তো খবা করাই আছে, খুলে এক পলক দেখবো, এতে সমস্যা কোথায়? সিরাত এবার রেগে যায়। সে বাক্য ব্যয় না করে মাথায় দেওয়া ঘুমটা খুলে চুলগুলো মুক্ত করে দেয় বাঁধন থেকে। পাতলা সোজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে পড়ে। রাহিমার বোধহয় পছন্দ হয়নি। সে বলে, চুল দেখি নেই একেবারে মাথায়, শরীরের হাড়ও গোনা যাবে মনে হয়। আগের বউটার কি সুন্দর লম্বা ঘন চুল ছিল, চেহারায়ও মায়া মায়া ভাব ছিল। শুধু গায়ের রং চকচকে হলেই কি সুন্দর হয়? পুরুষ মানুষ তো আসলে সুন্দরের কদর করতে জানে না। কিছু মনে করো না আবার, সত্যি যা তা তো বলতেই হয়। এইভাবেই চলতে থাকে তাদের বউনির সমালোচনা। এই সুন্দর না, ওই সুন্দর না, আরো কত কি। সিরাতে বা তুলনা করতে দেখে পূর্বের থেকে দ্বিগুণ রেগে যায়। তাকে পছন্দ না হতেই পারে, তাই বলে তুলনা দেবে? না, মনে করবো কেন?
আগের বউ যদি এতই ভালো লাগে তো সেখানে যান, আমার কাছে কি? আগে নিজের রূপ আয়নায় দেখে নিজে অন্যকে বিচার করতে আসবেন। হ্যাঁ, সে রেগে উঠে যায় সেখান থেকে। পিছন থেকে ভেসে আসে কিছু তিক্ত মন্তব্য। হীরা ফেলে কাজ ধরেছে। বউটা যেমন সুন্দর ছিল তেমন ভদ্র ছিল। কি দেখে যে এই মেয়ে বিয়ে করেছে কে জানে। এই মেয়ে দিয়ে সংসার হবে আদৌ? খালি মুখ ভরা চোপা। আপা, আমার তো নাহিলটার জন্য চিন্তা হচ্ছে। ছেলেটারে বাপের কাছে দিয়ে আলাদা না করে দেয়। পিছন থেকে ভেসে আসে একের পর এক তিক্ত বাক্য। সিরাতের মন বিক্ষিপ্ত করে তোলে। সিরাত অপমানের লজ্জায় সোজা চলে যায় নিজের ঘরে। যাবে না আর ওই লোকের ঘরে। আজ ওই লোকটাকে বিয়ে করে তাকে এতগুলো কথা শুনতে হলো। রাবেয়া ও আতিয়ার ওপর তার ভীষণই রাগ হয়। তারা সেখানে থেকেও একটাও প্রতিবাদ করলো না। এদিকে রাবেয়া, এটা তোমরা ঠিক করলাম? মেয়েটাকে শুধু শুধু এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? আপনাদের ওকে ভালো নাই লাগতে পারে, তাই বলে মুখের উপরে এভাবে অপমান তো করতে পারেন না। আমরা কি অত ধরে বলছি নাকি? এইটুকুই তো যে কেউ বলে, আর যা সত্যি তা বলবো না। মেয়েটার মুখের ভাষা শুনলেন আপা? বলে আয়নায় নিজের মুখ দেখে আসতে। কত বড় বিয়াদ্দব ভাবা যায়। খাওয়া দাওয়া শেষে কিছু সময় গল্প গুজব করে একে একে মেহমানেরা বিদায় নেন। রওনা বাড়ির ভিতরে প্রবেশ করে। বাসর ঘরে দেখতে পায় মামা মামি খালাদের। সবার উদ্দেশ্যে সালাম দেয়, তাদের সাথে টুকটাক ভালো মন্দ কথা বলে এগিয়ে যায় খালার দিকে। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি কোনো রকম। তুমি কেমন আছো? এই আলহামদুলিল্লাহ, যেমন দেখছেন। তা খাওয়া দাওয়া করেছেন? পাশ থেকে মুক্তা বলে ওঠে, খাবে আর কি। তোমার বউ যা খাইয়ে গেছে ওটা পেটে না ভরলেও মন ভরে গেছে। রৌনকের কথাটা ভালো লাগে না। সে ঘাড় ঘুরিয়ে মামির দিকে তাকিয়ে বলে, কেন, সে আবার কি করেছে? করবে আর কি, যা মুখের ভাষা করেছে ওতে তো আমি সেই দুপুরেই চলে যেতাম। শুধু তোমার সাথে একটু দেখা করব বলে থেকে গেছি। কি বলেছে ও? তা শুনে কাজ নেই, তুমি যাও। অনেক খাটাখুটনি করছো, এখন একটু বিশ্রাম নাও। ছেলেটারে একটু আদর যত্নে রেখো। মনে হয় তো না ওই মেয়ে তোমার ছেলে দেখবে। রৌনক কিছু বলে না, কিন্তু মাথা ভর্তি চিন্তারা হারা দিয়েছে। আশেপাশে অনেক মানুষ থাকায় সে বাড়ির কাউকে জিজ্ঞাসাও করতে পারে না। সোজা চলে যায় নিজের ঘরে। ঘরে এসে দেখে মেয়েটা নেই। ভেবে অন্য কোনো ঘরে আছে, তাই ফোন করে রাবেয়াকে। দরজায় নক করার শব্দে রৌনক উঠে দরজা খুলে। রাবেয়া এক গ্লাস পানি নিয়ে ভাইয়ের ঘরে ঢুকে। বাড়িতে কি হয়েছে? রাবেয়া বুঝতে পারে না কোন বিষয় বলছে তার ভাই। কেন ভাইয়া, কি হবে? মাবিদের সাথে মিশকাতের কি ঝামেলা হয়েছে, আমি তাই শুনতে পাচ্ছি। ভাইয়া ওসব কিছু না, সে মিটমাট হয়ে গেছে। তুমি আর এ নিয়ে মাথা ঘামিও না। যা যা হয়েছে পাই টু পাই প্রতিটা কথা দিয়ে আমাকে বলবি, দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করবো না। রাবেয়া এবার হাল ছেড়ে দেয়। সে বুঝে নাই তার ভাই রেগে যাচ্ছে, তাই সে বলে, বলবো না। তুমি প্রমিস করে নিয়ে কাউকে কিছু বলবে না? না, বলবো না, বল। রাবেয়া দুপুরে ঘটা পুরো ঘটনা খুলে বলে ভাইকে। রৌনক পুরো ঘটনা শুনে বলেন, যা এবার, আমি বিশ্রাম নেব একটু। রাবেয়া ঘর ছেড়ে বেরিয়ে আসে। খুঁজতে থাকে সিরাতকে। সেই দুপুরের পর আর দেখেনি। দুপুরের খাওয়াটাও হয়নি তার। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। রৌনকের নানু বাড়ির লোকেরা বিকেলেই চলে গেছে। এখন কেবল রায়হান ও তার স্ত্রী আর রৌনকের ফুপিরা ছাড়া আর কেউ নেই। নাবিল সে ছোট দাদুর সাথে আজ সারাটা দিন কাটিয়েছে। নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়েছে। সারাদিনের দৌড়ঝাঁপ করে সে ভীষণ ক্লান্ত, তাই এক ফাঁদে দাদার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যার পর রৌনক নিচে আসলে ছেলেকে কোথাও না দেখতে পেয়ে আতিয়াকে জিজ্ঞেস করে তার কথা। সে জানায় নাবিল তার দাদার ঘরে। রৌনক পা বাড়ায় তার বাবার ঘরের দিকে। পিছন থেকে আতিয়া বলেন। রৌনক কথাটা শুনে চলে যায় নাবিলের কাছে। ছেলে তার ঘুমে কাঁদা। এই অসময়ে ঘুমাতে থেকে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। এই কদিন ছেলেটা বেশ অনিয়ম করছে। কাছে কি ডাকে, নাবিল ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। নাবিল ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু ঘুমাই, আজ স্কুলে যাব না বাবা। রৌনকের না চাইলেও হাসি পায়। ঘুমের ঘোরে কি বলছে সে নিজেও জানে না। যেতে হবে না, ওঠো। বেশ কিছু সময় মুড়োমুড়ি করে ওঠে। কয়টা বাজে বাবা? সন্ধ্যা 7টা। কি বলো, আমি তো মাত্র শুয়েছিলাম, একটু ক্লান্ত লাগছিল, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সারাদিন ব্যাঙের মতো লাফালাফি করলে ক্লান্ত তো লাগবেই, ওঠো।
হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে, চলো। নাবিলকে খাইয়ে তার বাবার হাতে ধরিয়ে দিয়ে সে যায় আরেক গন্তব্যে। সেখানে কি পরিস্থিতি সে জানে না। কাকি তো রুমের সামনে গিয়ে নক করে, কোনো সাড়া পায় না। এবার হাতের থাবা জোরালো হয়, ভিতর থেকে ভেসে আসে বিরক্তিভরা নারী কণ্ঠ। কতবার বলেছি জ্বালাবে না আমায়? দরজা খোলো। অনাকাঙ্ক্ষিত কারো গলা পেয়ে ভড়কে যায় সে, তবুও গো ধরে বসে থাকে। সে আজ কিছুতেই বাইরে যাবে না। কথা কানে যায় না, দরজা খুলতে বললাম তো। আপনি যান, আমি একটু ঘুমাবো এখন। মেজাজ খারাপ করবে না, দরজা খোলো। বললাম তো ঘুমাবো আমি। ঘুমানোর হলে আমার ঘরে যেয়ে ঘুমাবে। ঘর ভর্তি লোকের সামনে তামসা করা বন্ধ করো। সিরাত এবার বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তির উদ্দেশ্যে আঙুল তুলে কিছু বলতে যাবে, তার আগেই সে আঙুল মুচড়ে ধরে, ব্যথায় চোখ চিবিয়ে নেয়। রৌনক তার হাত ধরে টেনে নিচের ঘরে এনে দরজা লাগিয়ে দিয়ে হাত ছেড়ে দেয়। এবার বলো, সমস্যা কি? কোনো সমস্যা না। তাহলে দুপুর থেকে না খেয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করার মানে কি? কে কান্নাকাটি করছে? এমনিই ভালো লাগছিল না তাই। তাহলে চোখ মুখের হাল এমন কেন? ঘুমাচ্ছিলাম তাই। শুনছি ঘুমালে মেয়েদের সুন্দর লাগে, তো তোমাকে এমন ভূতনির মতো লাগছে কেন? সিরাত এবার তেতে ওঠে, পুরনো ক্ষত আবার তাজা হয়ে ওঠে। হ্যাঁ, আমাকে তো ভূতনি লাগবেই। সব সুন্দর তো ওই মহিলাকে লাগে, তাই না? কোন মহিলা? আমি যতদূর জানি আমি কোনো পরকীয়া করি না। আমার জীবনে মহিলা বলতে এখন একটা বউ আছে। তুমি কোন মহিলার কথা বলছো? সিরাত রৌনকের এমন হিয়ালিপূর্ণ কথা শুনে রেগে যায়। কেন, আপনার আগের বউ? সে তো মেলা সুন্দর, তার চুল সুন্দর, চেহারায় মায়া ভরা। আমার তো তার কিছুই নেই। আমি কখন বললাম এসব কথা? আপনার বলতে হবে কেন? বলা লোকের অভাব আছে? আপনার মামি খালারা বলেই তো কুল পাচ্ছে না। তাহলে এই ব্যাপার? বুঝলাম, তারা তাকে সুন্দর বলেছে, তাতে তুমি রেগে যাচ্ছ কেন? হিংসে হিংসে হচ্ছে নাকি? ওই মহিলাকে হিংসে করতে যাব আমি? এত খারাপ দিনও আসেনি আমার। তাহলে রাগার কারণ কি? ওনারা রীতিমতো তার সাথে আমার তুলনা করেছে। তুলনা কেন করবে? আগের বউ ভালো, আগের বউ সুন্দর, তার চুল সুন্দর, আমার গায়ের রং ছাড়া আর কিছুই নেই। নাহিকে নাকি আমি আর আপনার কাছ থেকে আলাদা করব? কেন বলবে এগুলো? চিৎকার করে বলে। চিৎকার করো না, বাড়িতে অনেক লোকজন আছে। সব নষ্টের মূল আপনি। না আপনি আপনার বউ ছাড়তেন, আর না এত বছর পরে সেই বিয়েটা হতো। যত দোষ এখন আমার। আমি কি শিখিয়ে দিয়ে এসছি জানো তোমাকে ওইসব বলে? চুপ থাকেন আপনি। আপনার জন্য আমার এতগুলো কথা শুনতে হচ্ছে। শান্ত হও আর চিৎকার করো না। তারা তো গ্রামের মানুষ, মুরব্বী, জানি তো কেমন হয় তারা। তুমি একটা পড়াশোনা জানা মেয়ে হয়ে তাদের কথায় সত্য বিয়ে করা বরের সাথে ঝগড়া করছো? আমি ঝগড়া করছি? দ্বিগুণ চেঁচিয়ে বলে। সর্বদা শান্তশিষ্ট থাকা মেয়েটা আজ তার বৈশিষ্ট্যের বাইরে আচরণ করছে, যেন সে আজ নিজ সত্তার বাইরে অন্য এক সত্তা বহন করছে। তাহলে এটাকে কি বলে? শান্ত হয়ে বসো, আমার কথাটা শোনো। কি শুনবো আপনার কথা? আপনার কোনো কথাই শুনতে চাই না আমি। আমি তো ভালো না, যেখানে ভালো আছে সেখানেই যান। কারো কিছু বলার দরকার নেই। আচ্ছা, শুনতে হবে না। খাবার আনছি, খেয়ে তারপর সারা রাত চিল্লাও, সমস্যা নেই। সে বেরিয়ে যায় ঘর থেকে। কিছু সময় পর ফিরে আসে খাবার ভর্তি একটা প্লেট নিয়ে। বিছানার কোনায় বসে সিরাতের সামনে এসে বলে, নাও খেয়ে নাও। খাবো না। মানুষের উপর রাগ দেখাও ভালো কথা, কিন্তু খাবারের উপর রাগ দেখানোটা বোকামি ছাড়া কিছুই না। খেতে ইচ্ছে করছে না। রওনা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে সিরাতের সামনে বসে, ভাত মেখে মুখের সামনে তুলে ধরে। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনা তার দুই গালে হাত রেখে একটু চাপ প্রয়োগ করতেই দুই ঠোঁট আলাদা হয়ে যায়। সে হাতের খাবারটুকু মুখে পুড়ে দেয়। তারা যা বলেছে তা ঠিক নয়, কিন্তু তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত? এখন যে তারা সবার সামনে তোমাকে খারাপ মেয়ে বলল, এতে আমার কি ভালো লেগেছে? যেমনই হোক, তুমি আমার স্ত্রী। তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা আমাকে বলার সমান। তুমি আমার স্ত্রী, আমার সম্মান। তোমার সাথে এখন আমার সম্মানও জড়িয়ে আছে। সিরাত এবার একটু নরম হয়ে আসে, নিভু গলায় বলে, আপনি জানেন তারা আমাকে কত খারাপ কথা বলেছে? তারা তোমাকে খারাপ কথা বলেছে এটা কেউ দেখবে না, কিন্তু তুমি মুরব্বীদের সাথে তর্ক করেছো, এতে সবাই বলছে রনফের এই বউটা একটা খারাপ মেয়ে। তোমার ওইটুকু কথার জন্যই তারা আরও তুলনা করার কথা শোনানোর সুযোগ পেয়েছে। সিরাত মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে তার তখন ওইভাবে বলাটা ঠিক হয়নি। কথার ফাঁকে ফাঁকে প্লেট থেকে খাবারগুলো সিরাতকে খাইয়ে দেয়। একদম শেষ লোকমা তুলে দিতে দিতে বলেন, কে যেন বলেছিল খাবে না, এখন খাবারগুলো তাহলে কার পেটে গেল?
সিরাত এবার প্লেটের দিকে তাকায়, দেখে সত্যি সে কথার ছলে সব খাবারটুকু খেয়ে শেষ করেছে। খাওয়া শেষে রওনা প্লেট গুছিয়ে নিতে নিতে বলে, ভাবতে অবাক লাগছে, 2 দিনের বাচ্চা কিনা 33 বছরের একটা লোকের উপর চিৎকার করে। কথা শেষ করে বের হয়ে যায় ঘর থেকে। এদিকে সিরাতকে রেখে যায় অস্বস্তি ও লজ্জার সাগরে ডুবিয়ে। সে নিজের কাছে ভীষণ লজ্জিত। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কি বলেছে তা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে। মাঝে সময় মাত্র 1 দিন, এরপরেই পরিবার পরিজন ছেড়ে ফিরে যেতে হবে নিজ স্থানে। সিরাত এখনো পর্যন্ত তাকে যার বিষয়ে কিছু জানায়নি। এইদিকে মেজ শাশির কথা মতো সিরাতকে নিয়ে যেতে হবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ঘড়িতে সময় বিকাল 4টা। রওনা বেরিয়েছে তার পুরনো কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। বহুদিন দেখা হয়নি, রাজশাহী আসলেও সেভাবে সময় হয়ে ওঠে না তার। তবে এবার সবাই মিলে জোড়াজড়ি পড়াতে এবার আর না করতে পারেনি। সবাই মিলে নদীর সাইডে এসেছে, এটা তাদের আড্ডা দেওয়ার জায়গা ছিল একসময়। এই নদী তার জীবনের বিভিন্ন সময় উত্থান পতনের সাক্ষী। সময় মতো পৌঁছে যায় গন্তব্যে। সেখানে আগে থেকে উপস্থিত ছিল কলেজ জীবনের কিছু বন্ধু ও ছোট ভাই। সবার সাথে কুশলাদি বিনিময় করে আড্ডা দেয়, পাশাপাশি হালকা নাস্তা করে। এদিকে সিরাত বিছানায় বসে অস্থির ভঙ্গিতে পা নাড়াচ্ছে। মন মস্তিষ্কের সাথে এক প্রকার দ্বন্দ্বে নেমেছে। সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে ঠিক করে সে ইরার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। হালকা কাজের একটা 3 পিস পরে নিচে নেমে আসে। নিচে নামতেই সামনে পড়ে যায় সায়রা বেগম। মেয়েকে সেজে গুজে বের হতে থেকে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছিস? আম্মু ইলার বাসায় যাব একটু। রৌনক জানে তুমি বের হচ্ছ? না, তাকে জানাইনি। তুমি এখন বিবাহিত, কোনো কিছু করার আগে স্বামীর অনুমতি নেবে। আচ্ছা। রৌনককে কল দিয়ে জানাও, সে যদি অনুমতি দেয় তবেই যাবে। আচ্ছা, আমি কল দিব, তুমি যাও যে কাজে যাচ্ছিলে। আমার সামনে কল দাও। সিরাত মায়ের আচরণ বরাবর মতো বিরক্ত হয়। এই কি প্রথম যাচ্ছে সে ইলার বাড়ি? আগেও তো কতবার গেছে। এখন একদিন বিয়ে হতে পেরোলো না, এর মধ্যেই সব স্বাধীনতা শেষ। সে তো ভেবেছিল বিয়ে করলে অন্তত তার মা তার উপর একটা কম করবে, কিন্তু এখন তো যুক্ত হয়েছে আর এক প্যারা। যাই হোক, সে ফোন লাগায় রৌনকের নাম্বারে। প্রথমবার কল পেজেওতে কেটে যায়। সে অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তার মা তা গ্রাহ্য করে না। সে আবার কল দেয়, এবারও ধরে না। এবার সে চরম বিরক্ত হয়। এবার শুধু মায়ের ওপরে নয়, রৌনকের ওপরেও। ফোন করলে যদি পাওয়াই না যায় সময় মতো, তাহলে এমন ফোন চালানোর কোনো দরকার নেই। আমার ফোন ধরছে না। তাহলে ঘরে যাও। মানে এটা কেমন কথা? সে ফোন ধরছে না, এতে আমার কি দোষ? আমার দরকার এখন ওর বাড়ি যাওয়াটা। তুমি এখন শুধু এই বাড়ির মেয়ে নও, বাড়ির বউ, তাই যখন তখন এইভাবে বেরিয়ে যেতে পাবে না। আজব তো, এখন আমার দরকার হলে আমি যাব না? ফোন ধরছে না, এটা তার সমস্যা, আমার তো না। একবার তো বলে দিয়েছি, আর কোনো কথা না, যাও নিজের ঘরে। সে দুবদা পা ফেলে নিজের ঘরে যায়। এরপর থেকে অনবরত কল করতে থাকে রৌনকের নাম্বারে, কিন্তু প্রতিবারের মতো কল রিসিভ হয় না। কানের থাকা দুল, হাতের চুড়ি এদিক ওদিক ছুঁড়ে মারে সে। রাগে দুঃখে সে ফোনটা ছুঁড়ে মারে, দেওয়ালে বাড়ি খেয়ে নিচেই পড়ে যায়। অন্যটা ছুঁড়ে ফেলে দেয়, উপর হয়ে বিছানায় শুয়ে পড়ে। বিছানার চাদরও এলোমেলো করে ফেলেছে। একসময় ঘুমিয়ে পড়ে। বাগানে খেলায় খেলায় ব্যস্ত বাড়ির ছোট্ট সদস্যরা। ঈশান, ইনান, নাবিল, সাথে সারাও ও মাহিরাও আছে। সবাই মিলে ক্রিকেট খেলছে কম, লাফালাফি চিল্লাচিল্লি বেশি করছে। ইয়াস বল করছে, সারা ব্যাটিং করছে। বাড়ির মূল ফটক থেকে প্রবেশ করে মাশরাফি নিজ মনে গুনগুন করতে করতে এগিয়ে যায় সদর দরজার দিকে। হঠাৎ উড়ে একটা বল এসে লাগে তার কাঁধ বরাবর। ব্যথার উৎস খুঁজে ঘাড় ঘোরাতে তাকিয়ে দেখে বাগানের দিকে। তাকে সারা ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সেও এমন কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মাশরাফি এবার এগিয়ে যায় বাগানের দিকে। তাকে এগিয়ে আসতে দেখে সারার প্রাণ যাই অবস্থা। ছুটে পালাবে সে বোধটুকু আসছে না, হাত থেকে ব্যাট পড়ে গেছে অনেক আগে। মাশরাফি এসে সারার সামনে দাঁড়ায়। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া, বুঝতে পারিনি। কি বুঝতে পারিসনি? বলটা উড়ে আপনার গায়ে লাগবে। ঈশানটা এমনভাবে বল করেছে, তা ঠেকাতে গিয়ে লেগে গেছে। ইয়াস বল করছে বলেই লেগেছে। সারা ওর নিজ মাথা নেড়ে হ্যাঁ বলে। ইয়াস প্রতিবাদ করে জানায়, এ আপু, একদম উল্টাপাল্টা বলবা না। আমি ঠিক মতোই বল করছি, তুমি এদিক সেদিক পাঠায় দাও বল। মিথ্যে বলবি না একদম ঈশান। মিথ্যা তুমি বলতেছো, নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপাও, লজ্জা করে না? বেশি বলছিস তুই। আমি মোটেও দোষ চাপাচ্ছি না।
এই থাম তোরা, ভাইয়া চলে গেছে। মাহিরার কথায় সারার হুঁশ ফেরে। সামনে তাকিয়ে দেখি মাশরাফি বাগান পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তাদের তর্কাতর্কি দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। হাঁপ ছেড়ে বাঁচল যেন সে। এবার ইয়াসের দিকে তাকিয়ে কটকটিয়ে হেসে বলে, বেশ করেছি, তোর উপর দোষ চাপাইছি, আবারও চাপাবো। আমি ভাইয়াকে নালিশ দেব তোমার নামে। সারা মুখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে বলে, দিস নালিশ, এরপর যে নালিশ পাবি আমাকে একটা দিস। সন্ধ্যা নেমেছে ধরণীতে। রওনা বাড়ি ফিরেছে কেবলই। ড্রয়িং রুম ফাঁকা। ডাইনিংয়ের দিকে উঁকি দিতেই দেখে বাড়ির মহিলারা পিঠা বানাচ্ছে। কাল তারা চলে যাবে, সাথে তার ফুকিরাও চলে যাবে। তাদের জন্য মূলত এইসব আয়োজন। বাড়ির মহিলাদের পাশাপাশি বাচ্চারাও আছে। সে নাবিলকে ডাক দেয় নিজের কাছে। নাবিল বাবার কাছে ছুটে আসে। রওনাব ছেলেকে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসে। তোমার জিনিস যা আলেমুলো করে রেখেছ, রাতের খাবারের পর সেসব আমার ঘরে নিয়ে আসবে। গোছগাছ করতে হবে। সকাল সকাল রওনা করবো আমরা। আর একদিন থাকি না বাবা। না বাবা, তোমার স্কুল বন্ধ গিয়েছে কতদিন, আবারও ছুটি শেষ। নাবিলের মন খারাপ হয়ে যায়। এর আগে কখনো সে থাকার জন্য বায়না করেনি, তবে এবার সে অনেক বেশি মজা করেছে। তাই তো যেতে ইচ্ছা করছে না। বাবারও সেই একঘেয়ে জীবন। নাবিলের মন খারাপ দেখে রওনাব বলে, আমরা আবার আসবো তো, তোমার স্কুল ছুটি হলেই চলে আসবো। আচ্ছা তখন কি বলতে পারবো না যে তোমার ছুটি নেই? আচ্ছা বলবো না, যাও খেলো গিয়ে। ছেলেকে রেখে পা বাড়ায় নিজের ঘরে। ঘরে ঢুকে তার চোখ সানাবড়া হয়ে যায়। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে ঘরের মধ্যে দিয়ে ঝড় বয়ে গেছে। এলোমেলো বিছানা, রুমের এক কোণে গ্লাস ভাঙা অবস্থায় পড়ে আছে সিরাতের ফোন। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে ওড়না, বিয়ের দিনে রাতে দেওয়া চুড়ি, কানের দুল। সে বুঝে নেয় তার অনুপস্থিতিতে বাড়িতে কিছু হয়েছে। সে একে একে সব জিনিস তুলে গুছিয়ে রাখে। ফোনটা তুলে দেখে গ্লাস ফেটে গেছে, বন্ধ হয়ে আছে, তবে ভেতরের ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা যাচ্ছে না। সিরাতকে বিছানায় এলোমেলো অবস্থায় ঘুমাতে দেখে রুমে থাকা সোফায় গিয়ে বসে পকেট থেকে ফোন বের করে চেক করতে যায় কটা বাজে। ফোন অন করতেই দ্বিতীয় দফায় চমকে যায়। 26 বার কল করা হয়েছে একটা নাম্বার থেকে। নাম্বারটা বিছানায় শুয়ে থাকা রমণীর। একটা শুকনো ঢোক গেলে ভয় বা আতঙ্কে নয়, বরং এই চিন্তা করে যে এই মেয়ের ঘুম ভাঙলে যে দক্ষযজ্ঞ বাঁধবে, তা যদি বাড়ির লোকেদের কানে যায় তখন কি হবে। কাল একবার তাদের ঘরে চিল্লাপাল্লা শুনেছে সবাই। ইশতিয়াক তাকে গোপনে জানিয়েছে এ নিয়ে বাড়ির লোকেরা চিন্তিত হয়ে আছে। তারা ভেবে চিন্তিত হয়েছে বিয়েটা নিয়ে তারা অখুশি। তারপরে আজ যদি আবার এমন কিছু হয়। রাত 8টায় সিরাতের ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। বিকালের রাগটা অনেকটা চাপা পড়েছে। সিঁড়ি থেকে পুরো ড্রয়িং রুমের ডাইনিং পর্যন্ত পর্যবেক্ষণ করে। সবার মাঝে রওনাবকেও নজরে আসে। পরক্ষণেই মুখ ফিরিয়ে নেয়। মনের মাঝে চাপা একটা অভিমান জেগে ওঠে। সেটাকে খুব একটা পাত্তা না দিয়ে নিচে নেমে আসে। ভাবি কিছু খেতে দাও তো। ভাবি কাজ করছে, তুই বস, আমি দিচ্ছি। লাগবে না। কালকের ঘটনার উপর রাবেয়া ও আতিয়ার উপর তার তীব্র অভিমান জমা হয়েছে। এদিকে রওনা বউয়ের গলা শুনে ঘাড় ঘুরে তাকায় সেদিকে। হাসি খুশি মুখটাতে আজ আধা মমেছে। সিরাতকেও বসে ডাইনিংয়ে। বেশ কিছু সময় পর মিথিলা আসে খাবার নিয়ে। রাবেয়া তাকে বলেছে তার জন্য খাবার নিয়ে যেতে। মিথিলা সিরাতের কাছে যেতেই সে বলে, ভাবি তুমি ফ্রি হলে আমার রুমে একটু এসো তো, প্যাকিং করতে হবে, কাল চলে যাব তো, তুমি একটু সাহায্য করো। একটু জোরেই বলে, যাতে কথাটা বসার ঘরে বসে থাকা ব্যক্তিদের কান অব্দি পৌঁছায়। তা না হয় গেলাম, তা বাবা কাকারা জানে? তাদের বলেছো? বলার কি আছে, বিয়ে দিয়েছে, এখনো কি বাপের বাড়ি বসে থাকবো? তবু জানানোর একটা বিষয় আছে না? তোমাকে তো জানালাম, আর যার বলার সে বলে দেবে। তুমি শুধু আমাকে প্যাকিং এ একটু হেল্প করে দাও। বসার ঘরে থাকা রৌনকের কানে ঠিকই এসেছে সেসব কথা। এও বুঝেছে কথাগুলো তার উদ্দেশ্যেই বলা। তার সাথে কথা বলবে না, তাই এই পন্থা অবলম্বন করেছে। সিরাত যেতেই রওনা মিথিলাকে ডাকে। জি ভাইয়া বলেন। আবহাওয়া এত গরম কেন? মিথিলা তার কথার ধরনে একটু হেসে জবাব দেয়, পুরোপুরি ঘটনা তো জানি না, তবে ও হয়তো কোথাও যেতে চেয়েছিল বিকেলে। আম্মা আটকে দেয় আর বলে আপনার থেকে অনুমতি নিয়ে যেন যায়। এরপর কি হয়েছে তা জানি না, এটুকুও শুনেছি ছোট চাচির থেকে। রওনা এবার বুঝলো পুরো ঘটনা। তার মানে এতগুলো কল দেওয়ার কারণে এটা, আর কল না ধরতেই এমন গরম হয়ে আছে। সে বলে, আচ্ছা শোনো, খুব বেশি জিনিস প্যাক করবে না। এখন তো যেগুলো না নিলেই চলে না, সেসব জিনিসই দেবে কেবল। আচ্ছা, আপনি ওকে বুঝিয়ে বললে ভালো হতো না?
রৌনক একটু অপ্রস্তুত হয়ে বলে, রেগে আছে, কথা বললে শুনবে না। কোনো মতে কথাটা বলে স্থান ত্যাগ করে। এদিকে মিথিলা হাঁ করে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। রাতে খাওয়ার টেবিলে বাড়ির সকল পুরুষ সদস্য একত্রে খেতে বসেছে। বাড়ির বউরা হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে। তার মধ্যে আজমল শিকদার বলে, কাল তো চলে যাবে শুনলাম, তার সিরাতের তো সামনে পরীক্ষা, ওকে কি পরীক্ষা পরে নিয়ে যাবে? না আব্বু, কাল যাবে আমাদের সাথে। কিছুদিন পর তো ওর পরীক্ষা, পরীক্ষার পরে নিলে ভালো হতো না? এটা আমার সিদ্ধান্ত না, ওর নিজেই যেতে চায়। আর ও ক্লাসও করে না। ওইখানে থাকলে অন্তত পড়াশোনাটা ঠিক থাকবে। একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দেব, নিয়মিত পড়াটা হবে। সেটা তুমি ঠিকই বলেছো। আমি বা ভাইজান না থাকলে বাড়িতে কাউকে ভয় পায় না, ক্লাসও করে না। আব্বু, ওর নাকি ক্লাসে যেতে লজ্জা লাগে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে। তা গোছ গাছ কত দূর তোমাদের? কাল রওনা করবে কখন? এই তো শেষ, সকাল সকালে বের হব। কাল নাইট ডিউটি আছে। আচ্ছা, তাহলে আর রাত জেগো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। সবার সাথে আড্ডা দিয়ে ঘরে যেতে যেতে বেশ রাত হয়। রুমে গিয়ে দেখে সিরাত ঘুমিয়ে পড়েছে। তাই সেও আর সময় ব্যয় না করে লাইট অফ করে দেয়, পাশে শুয়ে পড়ে। গত 2 দিন বারান্দায় ও সোফায় বসে ঘুমানোর ফলে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করছে। আজ তাই সে সোজা বিছানায় এসে শুয়েছে। বহুদিন বাদে তার পাশে এক রমণী। বেশ অস্বস্তি হচ্ছে তার, তবুও এটাই স্বস্তি যে মেয়েটা আগেই ঘুমিয়ে পড়েছে। যদি জেগে থাকতো নির্ঘাত লজ্জায় মাটির নিচে চলে যেত। পরদিন খুব ভোরে ঘুম ভাঙে রওনাকের, আর মোড়া ভেঙে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। গন্তব্য বাবার ঘর। ঘরের দরজা ভিড়ানো, দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তাই সে বিছানায় ঘুমন্ত ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। আজান হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। আজমল শিকদার অজু করে বের হয়ে আসে। বিছানায় বসা রওনাককে একবার দেখে পাঞ্জাবি টুপি পরে নেয়। এরপর রওনাককে সাথে নিয়ে বেরিয়ে আসে। আজ বহুদিন পরে বাড়ির সব পুরুষেরা একসাথে নামাজের জন্য বের হয়েছে। একসাথে নামাজ পড়ে বাড়ি ফিরে। ততক্ষণে রান্নার ঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে। বসার ঘরে সবাইকে চা দিয়ে যায় রাবেয়া। মাশরাফি ভাই, আজ যেতেই হবে তোর? হ্যাঁ, কতদিন ধরে এখানে পড়ে আছি। ফুপিরা যাক, তুই 2 দিন থেকে যা। বাবা, একা একা সবটা সামলে উঠতে পারছি না। মাঝে মাঝে তো এসে ঘুরে যেতে পারো, দূরত্ব বেশি না। তারপরে কোনো প্রোগ্রাম ছাড়া তোমরা আর দেখাই পাওয়া যায় না। আসবো, এরপর থেকে সময় পেলেই। তাদের রওনা করার সময় হয়ে এসেছে। রওনা ফোনাবিন তৈরি হয়ে বসার ঘরে সবার সাথে কথা বলছে। সিরাত এখনো তৈরি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বেঁধে নিচ্ছে। এ সময় হাজির হয় আতিয়া ও রাবিয়া। তৈরি হচ্ছিস? দেখতেই তো পাচ্ছ। চলে যাবি আমাদের রেখে? তো বিয়ের পরেও কি খুঁটি হয়ে বসে থাকবো? দেখ সোনা, যাওয়ার সময় আমার রাগ করে থাকিস না। তোরা তো মেহমান, আর ও মুরব্বী মানুষ, তাদের কি আর বলতাম? বললে কি বুঝতো? চিনিস তো তাদের কেমন এক গোছের মানুষ। আমরা কিছু বললে তার ভারটা তোর উপরেই পড়তো। হ্যাঁ, তাই বলে বাড়ি এসে তোমাদের বাড়ির মেয়েকে অপমান করে যাবে, আর কিছু বললে যত বাহানা। আচ্ছা বাদ দাও, যাওয়ার সময় এই বিষয়ে কিছু বলতে চাই না। আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিস, তাই না? এতটাও গুরুত্বপূর্ণ কেউ না তোমরা। আর যেখানে তো নিজের মা বাবার থেকেই কোনো আশা রাখি না, সেখানে পর মানুষের থেকে আশা করাটা তো ভুল। সিরাত বেরিয়ে আসে ঘর থেকে। পিছনে ফেলে যায় অসহায় একটি মুখ। সন্তান তুল্য মেয়েটার মুখে পর শব্দটা যেন একটু বেশি আঘাত করছে। বিয়ে হয়ে আসার প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছে এই মেয়েটা। সিরাত একে একে বাড়ির সবার থেকে বিদায় নেয়, এগিয়ে যায় মায়ের কাছে। চলে যাচ্ছি আম্মু, আর জ্বালাবো না তোমায়, আর বিরক্ত হবে না তুমি আমার দ্বারা। আসছি। তুমি তো বলো আমার বুদ্ধি কম, বুঝি না আমি, তাই একটু দোয়া করবে যেন আল্লাহ আমাকে সংসার করার বুঝতে দেন। সাবধানে থাকবি, পড়াশোনাটা মন দিয়ে করবি, খাওয়া দাওয়ার দিকে একটু গুরুত্ব দেবে। আরাফত শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সারা সে সামনে চোখের পানি ফেলছে। বাড়িতে এই মানুষটা ছিল যার সাথে সারাদিন ঝগড়াঝাটে মারামারি করত। এখন একা হয়ে যাবে সে। মাহিরা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মাস্টারপি দূরে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছে। দেখে মনে হচ্ছে তাকেই বেরিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে। মিথিলা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা ননদ কম, বোন বেশি ছিল। তার সকল আবদার থাকতো ছোট মা না হয় এই ভাবির কাছে। কাল রাতেও তার কাছে খাবার চাইলো, প্যাকিং করে দিতে বলল, আর এখন আর আবদার করবে না। রামিম গাড়ির দরজা খুলে দেয় বোনকে বসার জন্য।
সিরাজ গাড়িতে উঠে বসে, পাশে নাবিল বসে আছে। তার মন একটু খারাপ, সবাইকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না তার, আবার ভালোও কেন না মিশু যাচ্ছে তার সাথে, আর তার একা লাগবে না। তামিম বোনের মাথায় হাত বুলে দেয়। ওইখানে গিয়ে আবার ভাইকে ভুলে যাস না, কল দিস নিয়মিত, আর পাগলামিটা একটু কম করিস, সবার খেয়াল রাখবি। সিরাজ বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। রওনাকের কাছে এসে বলে, ভাইয়া ওর খেয়াল রেখো, জানি তোমাকে বলার দরকার হবে না, তুমি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করবে। কি করব বলো ভাই, না বলে শান্তি পাচ্ছি না। ও শান্ত একটা মেয়ে, মাঝে মাঝে একটু পাগলামি করে, একটু দেখে রাখো। রওনা রামিমের এক হাত নিচের 2 হাতের মাঝে নিয়ে বলে, চিন্তা করিস না, তোর বোন আমার কাছে ভালো থাকবে। ওকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব আমার, কখনো অভিযোগ করার সুযোগ দেব না। রওনা গাড়িতে উঠে বসে। এবার পিছনে ঘুরে সিরাতের মুখটা দেখে। কাল থেকে কোনো কথা বলেনি এই মেয়ে। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, কথায় কথায় ঝগড়া লেগে গেলে হিতে বিপরীত হয়ে যেত। এখন চুপ থাকে, বাসায় গিয়ে না হয় সরি বলে মিটমাট করে নেবে। সরি বলতে পুরুষ মানুষের আবার লজ্জা কিসে? একটা সরি যদি সবকিছু ঠিক করতে পারে, তবে সে 1000বার সরি বলতে রাজি। ভাবলা সে সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়, পা বাড়ায় অজানা ভবিষ্যতের দিকে। সিকদার বাড়ির প্রতিটা সদস্য দাঁড়িয়ে থাকে তাদের গাড়িটা চোখের আড়াল হয়ে যাওয়া পর্যন্ত। সারা সে সমানে কেঁদে যাচ্ছে, যেন বোনের চলে যাওয়াতে তার সে দুঃখী আর কেউ নেই। একসাথে থাকলে মারামারি করে আবার আলাদা হয়ে কেঁদে কেটে একাকার করে। ও মামা, ওকে নিয়ে যাই আমাদের সাথে, কয়দিন থাকলে মন ভালো হয়ে যাবে। ওকে আবার আনতে যাবে কে? যাক, কি আর করার, তবে তাড়াতাড়ি নিয়ে দিয়ে দিও। বিকালে মনিরা তার পরিবার নিয়ে বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। সাথে আছে সারা। বেড়াতে যাওয়ার কথা শুনে বোনের দুঃখ উদাও হয়ে গেছে। পেছন সিটে বসে দাদু বের করে হাসছে। মাস্টারপি লুকিং গ্লাস থেকে তাদেরকে বিড়বিড় করে বলে, বোনের জন্য তো কেঁদে কেঁদে বন্যা বইয়ে দিয়েছিল, এখন হাসতে দেখো, পাল্টি কাজ, মেয়ে মানুষ কোথাকার।